আপনি হুন্ডাই বলুন, টাটা বলুন, মাহিন্দ্রা বলুন, প্রত্যেক মাসে ৪৫,০০০ থেকে ৫০,০০০ ইউনিটের মতো সেল হয়ে থাকে। কিন্তু এই প্রত্যেকটা কোম্পানির থেকে প্রায় ৩ গুণ বেশি সেল করে থাকে মারুতি কোম্পানি। মারুতি কোম্পানির দুটো শোরুম আছে, আপনারা সবাই জানেন। একটা হচ্ছে এরেনা, আরেকটা হচ্ছে নেক্সা। এবার নেক্সায় যে সমস্ত গাড়িগুলো রাখে সেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, একটু ভালো ইন্টেরিয়ার্স। এবার সেই নেক্সার মধ্যে একটা গাড়ি হচ্ছে মারুতি ফ্রন্স। এবার আমরা যখন সাব 4 মিটার এসইউভি সেগমেন্টে যে কোনো গাড়ি দেখতে চাই, তখন অটোমেটিক্যালি মারুতি সুজুকির যে ফ্রন্স গাড়িটা আছে সেটা আমাদের রাডারের মধ্যে চলে আসে। অন্যান্য এসইউভি টাইপের গাড়িগুলোকে কনসিডার করার পরে সুজুকি গাড়িটাকে, মানে ফ্রন্স গাড়িটাকে আমরা কনসিডার করে থাকি। কিন্তু আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি অনির্বাণকে। সুজুকি গাড়ি মানে ফ্রন্স যে গাড়িটা আছে সেটা মাসের পর মাস ১০,০০০-এর থেকে বেশি ইউনিট সেল হচ্ছে, কিংবা 2 মাস আগে সব থেকে বেশি ইউনিট সেলও হয়েছিল। তা সত্ত্বেও অনির্বাণ টাইজার যে গাড়িটা আছে টয়োটার, সেই গাড়িটা কিনেছে। এবং আপনাদেরও কিছু রিকোয়েস্ট ছিল যে টাইজার গাড়ি নিয়ে একটা ভিডিও করার জন্য। অনির্বাণকে জিজ্ঞেস করবো যে ও টাইজার গাড়িটা কেন কিনেছে এবং টাইজার গাড়িটা কেনার সময় ও কী কী জিনিসগুলোকে কনসিডার করেছে। অনির্বাণকে প্রথমেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ। গাড়ি কেনার ইচ্ছে বলতে আমার মোটামুটি ধরুন গত বছর থেকে টাটা কার্ভ দেখার পর আমার প্রথম একটা নিজের গাড়ি কেনার ইচ্ছে হয় যে আচ্ছা একটা নতুন ধরনের গাড়ি বেরোচ্ছে, মানে সব রকম, মানে হঠাৎ করে একটা যেরকম এসইউভি পুরো মার্কেটটাকে ধরে নিয়েছিল, তো কার্ভ যখন প্রথম বেরোয় তখন এসইউভির বাইরে একটা একটু অন্যরকম কুপে এসইউভি টাইপের একটা সেগমেন্ট তৈরি হলো, যেটা মানে ইচ্ছে বহুদিন ধরেই ছিল। কারণ ছোটবেলা থেকে যখন আমরা বিভিন্ন ধরনের বাইরের গাড়িগুলো, স্পোর্টস কার বা বিভিন্ন ধরনের বিদেশি গাড়িগুলো দেখতাম, সেটার মধ্যে কুপে ডিজাইনটা মানে সব থেকে মানে একটা আই ক্যাচিং ডিজাইন বলতে গেলে। এবং আমার ক্ষেত্রে মানে ভেতরে তো ইঞ্জিন আছে এবং ইঞ্জিন সব গাড়িতেই আছে, মোটামুটি চলবে সব গাড়ি, তো আমার কাছে লুকটাও একটা প্রায়োরিটি সবসময় ছিল। তো সেই লুকটার জন্য আমি একটু অন্যরকম গাড়ি কেনার খোঁজ করি এবং যতদূর সম্ভব এসইউভি না কেনার দিকেই যাই। আচ্ছা, ঠিক আছে। তো এসইউভি কোনোদিনই আমার কেনার চয়েস ছিল না। যেরকম আমি আপনাকে গাড়ি কেনার আগে আপনাকে প্রথম যখন জিজ্ঞাসা করেছিলাম যে কি ধরনের গাড়ি, মানে আমি এই 3টে গাড়ি আমার পছন্দ, তার মধ্যে আমার মানে ফাইনালি লিস্টেড ছিল যে এই টেজার, ভার্চাস আর হচ্ছে আপনার হন্ডা অ্যামেজ। তো টাটা কার্ভ থেকে গাড়ি কেনার ইচ্ছা হয়, কিন্তু কার্ভটাই কেন ডিসকার্ড করি সেটা হচ্ছে মানে ইচ্ছের পরে কার্ভ যখন রিলিজ করে তারপরে যখন সেটা সম্বন্ধে দেখতে থাকি বিভিন্ন জায়গায়, টাটার এত ইস্যুজ এবং কোয়ালিটি অ্যাসুরেন্সের এত খারাপ শুনে আমি ওটাকে ডিসকার্ড করি। এবং তারপরে যখন আস্তে আস্তে ঠিক মানে এই যে টাটা কার্ভ গাড়িটাকে যে রিজেক্ট করা হলো, এর পেছনে কারণ কি? মানে তুমি ভালো করে একটু খবর টবর নিয়েছিলে টাটা সার্ভিস সেন্টার সম্পর্কে বা টাটা গাড়ি সম্পর্কে? হ্যাঁ, এবং ওই টাটা কার্ভ থেকেই আমি বিভিন্ন ধরনের ইউটিউব গাড়ির সম্বন্ধে খোঁজ নেওয়া শুরু করি। এবং তখনই জানতে পারি বিভিন্ন জায়গা থেকে যে টাটা এবং মাহিন্দ্রা দুটোরই মানে ইস্যুজ আছে প্রচুর। মানে এবার আমি আপনাকে বারবারই বলেছি যে আমি গাড়ি খুবই কম চালাই। আমার গাড়ি এখনো এখানে হয়তো মাত্র এখনো 900 কিলোমিটারও ক্রস করেনি, 5 মাস হয়ে গেছে, 820-25 কিলোমিটার মতো চলেছে। এবার এত কম গাড়ি চালাই, সেখানে যদি আমি গাড়ি বার করে দেখি তার মধ্যে কিছু না কিছু ইস্যুজ আছে এবং সেটাকে আমি এখন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, এইসব কারণে আমি টাটা ডিসকার্ড করি, কার্ভটাকে ডিসকার্ড করি। হ্যাঁ, পিস অফ মাইন্ড চাই যে আমি অল্প চালাবো, যখন বার করবো তখন যেন সবকিছু ঠিকঠাক থাকে। তারপরে হচ্ছে কেন এবার ফ্রংস, এবার রাস্তায় দেখা শুরু করি। ফ্রংসও তো তার আগেই 2023 থেকে ফ্রংস বেরিয়েছে, 23 থেকে চলছে। ফ্রংসটাও খুব পছন্দ হয় যে গাড়িটা একটু অন্যরকম। এবার তারপরে ওই আমি ইন্টারনেটেই খোঁজ মানে বিভিন্ন দিকে দেখা শুরু করি, তো দেখলাম যে ফ্রংসটা বেশ পপুলার, এখানেও পপুলার, ফ্রংসটা জাপানেও খুব পপুলার, যেখানে ফুরনকুশু নামে বিক্রি হয়। তারপরে টয়োটা যখন এই গাড়িটা লঞ্চ করলো 2024-এর এপ্রিলের দিকে, তখন থেকে দেখা শুরু করলাম যে এই গাড়িটাও মানে টয়োটা সুজুকির থেকেই নিয়ে এখানেও বিক্রি করছে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতেও বিক্রি করছে স্টারলেট ক্রস নামে। তা এই গাড়িটা ঠিক একদম এসইউভি না, এটা অনেকটা বলতে গেলে ক্রস গাড়ি, ক্রস টাইপেরই পুরোপুরি গাড়ি। ওই সুবারু ক্রসটেকের মতো একদম পুরো ডিজাইনটা দেখতে অনেকটা। তো সেইখান থেকে দেখলাম এটা ইঞ্জিনটা অনেক পুরনো ইঞ্জিন, টয়োটার কেটেন ইঞ্জিন বহু বছর ধরে চলে আসছে, তো সেটাতে ওরা নতুন ভাবে টার্বো অ্যাড করেছে। ব্যালেনোতে চলেনি কোনো কারণে, মানে কিন্তু মনে হলো যে সব দিক থেকে দেখে শুনে, মানে আমার পুরোটাই থিওরিটিক্যাল রিসার্চ করে আমার দেখে মনে হলো যে ইঞ্জিনটা ভালোই হবে, রিলায়েবল ইঞ্জিনের মধ্যে টার্বো লাগানো, তো এটার উপর চান্স নেওয়া যেতে পারে। কেন ওই দেখছিলাম যে বিভিন্ন জনের টার্বো নিয়ে অনেক রকমের ধারণা, অনেক রকমের ওপিনিয়ন আছে লোকজনের মাইন্ডে, কিন্তু তারপরেও দেখছি যে সমস্ত কোম্পানি আস্তে আস্তে টার্বোর দিকেই মুভ করে যাচ্ছে, যেহেতু ইঞ্জিন সাইজ ছোট করতে হবে এবং পাওয়ার বাড়াতে হবে। হ্যাঁ, এটা জি ভেরিয়েন্ট, মানে জি ভেরিয়েন্ট থেকেই তো টার্বো আছে, জি থেকেই টার্বো আছে। আচ্ছা, টার্বোটা নিলে কেন? টার্বোটা বেসিক্যালি আমি বলে দিই যে এটা 999 সিসির গাড়ি, এটা 99 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে, আর মাইলেজও খুব কম দেয় না, মোটামুটি 20-21
কিলোমিটার পার সেটা লিটার high road ক্লেমড এ। মাইলেজ দিয়েই থাকে। হাই রোডে গেলে পাওয়া যায়, পাওয়া যায়। এরকম ধরুন এরকম রাস্তায় যেখানে সিগন্যাল ট্রাফিকের মধ্যে চলতে গেলে 13.5-14 এরকম নর্মাল আছে, দিচ্ছে দিচ্ছে আপাতত। আমাকে আপাতত। আর কম চলছে, এখনো ইঞ্জিন অতটা রিফাইনও হয়নি। ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। ফার্স্ট সার্ভিস ওই ফ্রি ফার্স্ট সার্ভিসটাই হয়েছে এই মাসের শেষে, লাস্ট ডেজে আমার মানে সেকেন্ড সার্ভিসটা আছে, সেকেন্ড ফ্রি সার্ভিস। ওকে, এবার যে সমস্ত গাড়িগুলো দেখেছিলেন, মানে ভাটাস গাড়ি দেখেছিলেন, ফ্রংস গাড়ি দেখেছিলেন, এবার সেইগুলো অপ্ট আউট হয়ে গেল কি করে? ভার্টাসটা কেনার আমার খুবই ইচ্ছে ছিল, একটা কারণেই কিনলাম না, কেননা ভার্টাসে আমার মনে হলো যে ওই 1 লিটার টিএসআই থেকে 1.5 লিটার টিএসআইটা কিনলে আমি বেশি মজা পাবো গাড়ির চালিয়ে। অত বড় একটা গাড়ির জন্য 1.1 লিটারের টার্বো ইঞ্জিন না নিয়ে 1.5 লিটার টার্বো ইঞ্জিন নেওয়াটা বেটার, কিন্তু ওই অনেকটা পুশ করতে হতো তার জন্য, কারণ আমার বাজেট ছিল মোটামুটি 15-র মতো আমি করতে পারতাম, কিন্তু ওটার জন্য আমাকে প্রায় 20-তে চলে যেতে হতো। আচ্ছা, তো সেই জন্য ওটা ডিসকার্ড করলাম। হন্ডা এমএসটা ডিসকার্ড করলাম, কেননা ডিলারশিপ থেকে কোনো রেসপন্স পাইনি আমি সেইভাবে, সেরকম প্রোঅ্যাক্টিভ ছিল না। হ্যাঁ সেরকম, আর এরা প্রচন্ড প্রোঅ্যাক্টিভ ছিল টয়োটা থেকে। ফ্রংস ছেড়ে এটা নেওয়ার কারণ হচ্ছে ওই একটু অন্যরকম ডিজাইন। ফ্রংস প্রচুর বিক্রি হয়েছে, ফ্রংস চারিদিকে ভরে গেছে, তার মধ্যে ওই তা অবভিয়াসলি মারুতি সার্ভিস সেন্টারেও বেশি ভিড়, অনেক বেশি ভিড়। আমি গেছি, আমার দুটো অল্টো নিয়েও বহুবার গেছি, আর একটা এক্সপ্রেসও আছে ওটা নিয়েও গেছি। তার থেকে আমার মনে হলো যে এটা টয়োটাই নিই, আর আমার বাড়ি রুবিতে রাস্তার ওপারেই, মানে একদম আমার টপসেল টয়োটা, যদিও এটা টপসেল টয়োটা থেকে কেনা নয়, তো আমার দরকার পড়লে রাস্তার ওদিকে সার্ভিস সেন্টার নিয়ে যেতে পারবো, সার্ভিস সেন্টার কাছে প্লাস ফাঁকা, তো সেই জন্য আমি টয়োটা টেজার, আর আমার এটা লুকটাও বেশি পছন্দ। এই যে ফ্রন্ট ফেসিয়া আছে, গ্রিলে কিছু চেঞ্জেস আছে মনে হয়। হ্যাঁ, গ্রিলের ওটার গ্রিলটা অনেকটা বড় আর একটু অন্যরকম, এটার গ্রিলটা একটু অ্যাগ্রেসিভ লুকটা বেশি, আর ওই মানে ছোট্ট ছোট্ট, মানে আমার যেরকম এখানে ওই ফ্রংসের 3টে ব্লকের থেকে আমার এই টানা ডিআরএলটা বেশি পছন্দ হয়েছে। আর তো কিছুই পার্থক্য নেই, বাকি সব এক, পুরোপুরি এক। এই সামনের লাইট ডিজাইন, পেছনের লাইট ডিজাইন আর গ্রিল ডিজাইন বাদে সবকিছুই এক, আর লোগো ছাড়া। আর এতে কি কি ফিচার্স গুলো তোমার ভালো লেগেছে? দেখুন, আমি আমার 12 বছরের অল্টো ছিল, তো আমার গাড়ি নিয়ে সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না, ব্যাস গাড়ি ভালো রিলায়েবলি চললেই হলো। এটা তো খুব যে ফিচার রিচ গাড়ি আমি বলবো না, খুব বেসিক ফিচার্স আছে যেগুলো গাড়ির জন্য কাজের, যেরকম এবিএস আছে উইথ ইবিডি, তারপরে হিল হোল্ড অ্যাসিস্ট আছে, যেটা এখানকার নরমালি ব্রিজেও জ্যামে কাজে লেগে যায়, আমাকে অত ক্লাচ ব্রেকের অত বেছে বুঝে প্রেস করতে হয় না। তারপরে হচ্ছে যেরকম ধরুন 6টা এয়ারব্যাগ আছে। হ্যাঁ, 6টা এয়ারব্যাগ, এটাই হচ্ছে মেন কারণ যেখানে আমি এই টার্বোতে আপগ্রেড করতে হয়, নয়তো আমি এস প্লাসই নিয়ে নিতাম। ওকে, মানে জি ভেরিয়েন্ট যেই গেলাম তখন আমরা 6টা এয়ারব্যাগ পেয়ে যাচ্ছি। আমি একমাত্র এই 6টা এয়ারব্যাগের জন্যই আমি জি ভেরিয়েন্টটা নিয়েছি, নয়তো আমি হয়তো এস প্লাসটাই নিয়ে নিতাম। আচ্ছা, আর এতে ইনফোটেইনমেন্ট সিস্টেম তো আছে? ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড প্লে, অ্যাপল কারপ্লে দুটোই আছে, ওয়্যারলেস আছে, ওয়্যারলেস চার্জারও আছে, আর হচ্ছে রিয়ার এসি ভেন্টস আছে, ওই অটো ক্লাইমেট কন্ট্রোল আছে, আর হচ্ছে বুট স্পেসটাও ভালো, বেশ 308 লিটারের বোধহয়, 308 না 318 আমার ঠিক খেয়াল পড়ছে না, 308 লিটার বোধহয়, 308 লিটার বুট স্পেস, কিন্তু বুট স্পেসটা ডিজাইনটা এত সুন্দর, ইউজেবল স্পেস অনেকটা, বক্সি টাইপের, হ্যাঁ পুরো একটা রেক্ট্যাঙ্গেল বক্স টাইপের অনেকটা লাগেজ রাখা যায়। আমার সানরুফের চাহিদা কোনোদিনই ছিল না, তো আমি এই জন্য সানরুফ প্রেফারও করিনি। মানে আমি এরকমই গাড়ি দেখছিলাম যে আমি নিলেও এই মডেলটা নেবো যেটা সানরুফ নেই, কেন এমনিতে আজকাল আমাদের এরকম অবস্থা, আমরা জানলাই খুলি না, তো সানরুফও খোলাই হবে না, তো ওই জন্য সানরুফে গিয়ে কোনো প্রয়োজন নেই। অল্টো নিয়ে কোথায় কোথায় গেছিলে বেড়াতে? সেরকম আমি গাড়ি নিয়ে দূরে কোনোদিনই যাইনি। অল্টো নিয়ে আমি ম্যাক্সিমাম বলতে গেলে ওই শান্তিনিকেতন, নবদ্বীপ, এগুলোই, মানে ছোটখাটো রোড ট্রিপ, ওদিকে ধরুন ওই মন্দারমণি, এইসবই, মানে যেগুলো ছোটখাটো রোড ট্রিপের মধ্যে পড়ে সেগুলোই করেছি, বিশাল দূরে কোনোদিনও যাইনি। এটা নিয়ে এখন যাওয়ার ইচ্ছা হয়েছে, কেননা এটার পাওয়ার অনেক বেশি। অল্টো তো মানে স্টিয়ারিংটা অনেকটা বেশি টাইট, মানে এটা চালানোর পর এখন অল্টোটা মাঝে মাঝে বার করলে মনে হয় যে স্টিয়ারিংটা কত বেশি টাইট। আচ্ছা, অল্টোটা গাড়িটাও আছে? হ্যাঁ, অল্টো গাড়িটাও এখনো আছে। অফিসে কি নিয়ে যাওয়া হয়? মানে আমার বলার বক্তব্য হচ্ছে খুব কম, মানে আমার অফিস থেকে যেহেতু গাড়ি দেয়, যেদিন কার অফিসে আমার খুব একটা যেতেও হয় না, সপ্তাহে একদিন যেতে হয়, তাতেও অফিস থেকে গাড়ি দেয়। হয়তো কোনোদিন ইচ্ছে হলো যে গাড়িটা অনেকদিন চালানো হচ্ছে না, যাই আজকে নিয়ে অফিস চলে যাই, তো সেদিনকে আমি গাড়ি নিয়ে অফিস যাই। আদারওয়াইজ যাওয়া হয় না? তবে উইকেন্ডের জন্যই বেরোবে এই গাড়িটা? একমাত্র উইকেন্ডেই বেরোয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে যেহেতু সেফটি কনসার্ন গুলো গাড়িতে বেশি আছে,
বাইরে বেরোবার ইচ্ছেটাও হয়তো বাড়বে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন যেরকম মানে আমি খুঁজছি যে হ্যাঁ চলো যে কোনো জায়গায় কোথাও যাওয়া যায়, আমি ড্রাইভ করে নিয়ে যাব। আর অল্টোটায় যেরকম আরেকটা মেন সমস্যা ছিল, যেটা এসপ্রেসোতেও ছিল, আমাদের একটা এসপ্রেসোও আছে। আচ্ছা, অল্টো আছে, এসপ্রেসো আছে? হ্যাঁ, মানে অল্টোটা আমাদের, এসপ্রেসোটা আমার ফাদার ইন লর। তো দরকার পড়লে অবভিয়াসলি সোয়াপ হয়ে যায়। তো ওই যেরকম আমি অল্টো নিয়ে একটু দূরযাত্রায় যেতে গিয়ে দেখেছি যে পেছনে লাগেজ ভরাতে অসুবিধা, এক্সপ্রেসেতেও সেম সমস্যা আছে। তো সেটা এটাতে নেই, এটাতে অনেক বড় সুটকেসও ঢুকে যায়। এটাই একটাই মানে আমার ছোট্ট ছোট্ট কিছু রিকোয়ারমেন্ট যেটা এটা ফুলফিল করেছে, এই জন্য আমি বাকি সবকিছু ডিসকার্ড করে এই গাড়িটাই নেওয়া পছন্দ করেছেন। আচ্ছা, অনির্বাণের সাথে তো গাড়ি নিয়ে কথা হলো, এবার গাড়ির ভেতরে বসে কিছু কথা বলবো, অনির্বাণের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এগুলো জানার চেষ্টা করবো। এতক্ষণ গাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম, কিন্তু বাইরেটা প্রচণ্ড গরম, মে মাস, তো সেই জন্য আমরা গাড়ির মধ্যে চলে এসেছি, এসি চালিয়ে নিয়েছি। এবার এসি চালিয়ে গাড়ি চালাতে চালাতে আমরা কথা বলবো, গাড়ি সম্পর্কে কথা বলবো এবং গাড়িটা চালিয়ে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমেই অনির্বাণ বলো যে এই গাড়িটা যখন কিনেছিলে, হ্যাঁ, তখন এই গাড়িটা কেনার সময় তোমার যে বাইং এক্সপিরিয়েন্স সেটা কীরকম হয়েছিল, মানে কীরকমভাবে তুমি হাউ টু প্রসিড, কীরকমভাবে এগোলে সব জিনিসটা নিয়ে? আচ্ছা, বাইং এক্সপিরিয়েন্স বলতে ওই গাড়িটা কেনা বলতে গেলে আমার হঠাৎ করেই, আমার প্ল্যান ছিল এই বছর 2025-এর ডিসেম্বরের দিকে গাড়িটা কেনার। কিন্তু ওই একদিন হঠাৎ করে ঘুরতে ঘুরতে অ্যাক্রোপলিস মলে যাই, দেখলাম যে টয়োটার একটা গাড়ির শো হচ্ছে, এমনি গাড়িটা দেখছিলাম এবং তখনই ওখানে যারা সেলস পার্সন ছিল তারা খুব মানে অ্যাগ্রেসিভ হয়েই গাড়ি সেল করার চেষ্টা করে এবং তারা সেখানেই আমাকে একটা এস্টিমেট দিয়ে দেয়। এবং সেই এস্টিমেট দেখেই আমার মনে হলো যে এতটা সস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে, তাহলে দেখা যাক একটু খোঁজ খবর নিয়ে। এটা কত এস্টিমেট দিয়েছিল? এই গাড়িটা যখন আমি 3টে ডিলারশিপ থেকে মানে কথা বলি, একটা হচ্ছে টপসেল টয়োটা, একটা সাইনি টয়োটা, আর একটা ওই রুচিতা টয়োটা, সুচিতা টয়োটা বোধহয়। এবারে প্রথমে অ্যাক্রোপলিসে সুচিতা টয়োটাই ছিল, ওরা আমাকে কোড দেয় মোটামুটি, এই গাড়িটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 10.55। সুচিতা আমাকে প্রথমে অন রোড নিয়ে দিয়েছিল হচ্ছে 11 লাখসের মতো। আচ্ছা, অন রোড নিয়ে এবার তারপরে সাথে সাথে আমি পরের দিন সকালবেলা বাড়ির উল্টো দিকে টপসেল টয়োটায় চলে যাই। টপসেল টয়োটাতে এবং সেটা কমে আসে হচ্ছে মোটামুটি 1070-তে। সাথে সাথে আমি সাইনিতে ফোন করি, কারণ সাইনি আবার একদিন আমাদের কমপ্লেক্সে এসেছিল গাড়ির শো নিয়ে, এবং সেখান থেকেও আমি সাইনি টয়োটার নাম্বারটা নিয়ে রেখেছিলাম। তো সেই সাইনি টয়োটাতে ফোন করে যখন এস্টিমেট চাই, তারা আমাকে ওই 1060 মতো দেয়। আচ্ছা, এবারে তারপরে ওই তিনজনের মধ্যে কথাবার্তা হতে হতে শেষ অবধি আমি এই 10.55 যেটার এক্স-শোরুম প্রাইস, তো আমি অন রোড গাড়িটা পাই উইদাউট অ্যাক্সেসরিজ 10.53-তে। ওকে, মানে এক্স-শোরুমের থেকেও ডিসকাউন্ট হয়ে? হ্যাঁ, অন রোড প্রাইসে। তো এই এত ডিসকাউন্ট পাওয়াটাই আমার মেন রিজন এই সময় গাড়িটা কেনার। এটাই হচ্ছে গাড়ির প্রাইসের গল্প। আর মোটামুটি অ্যাক্সেসরিজ নিয়ে আমার মোটামুটি 10.8 মতো পড়ে। আচ্ছা, তো আমার এমনিতে গাড়িটা যতটা ভালো লেগেছে, আমার অ্যাক্সেসরিজ গুলো ঠিক ততটাই ভালো লাগেনি। আচ্ছা, অ্যাক্সেসরিজ কি নিয়েছিল? অ্যাক্সেসরিজ যেরকম এই স্টিয়ারিংটা হচ্ছে লেদার র্যাপড স্টিয়ারিং হুইল, যেটা দেখে একটা জাস্ট মানে আমি ভেবেছিলাম যখন আমি টয়োটার থেকেই অ্যাক্সেসরিজ নিচ্ছি, তখন এটা একটা মানে পুরো একদম ওয়েল ফিটেড স্টিয়ারিং হুইল কভার হবে, যেটা আপনিও দেখে বুঝছেন যেটা একদম নয়। এটা একটা ইউনিভার্সাল লেদার স্ট্র্যাপ, যেটা জাস্ট সেলাই করে দেওয়া। এটা টয়োটাতে কি করেছে? হ্যাঁ, টয়োটা থেকে শোরুম থেকে। কিন্তু মানে ফিট অ্যান্ড ফিনিশটা অতটা ভালো নয়। আরেকটা হচ্ছে এই যেটা ধরুন দেখুন, এই ড্যাশবোর্ডের সামনে, তারপরে সামনের হাতে এসি ভেন্টে ওই একটা কার্বন ফিনিশ দেওয়া, এটা করানো, এই জিনিসটা পছন্দের। তারপরে হচ্ছে এই সিট কভার্স গুলো ভালো, কিন্তু হচ্ছে এই যেরকম সিট কভার্স গুলোর পেছনে পকেট দেওয়া উচিত ছিল, যেটা এরা দেয়নি। সেটার জন্য অ্যাকচুয়ালি সিটের যে পকেট সেটাও ঢাকা পড়ে গেছে। ওকে, সিটের উপরে তো সিট কভার ছিল না, সিট কভারটা লাগানোর প্রয়োজন ছিল? সিট কভারটা লাগানোর প্রয়োজন একটাই, আমার ছোট মেয়ে। শোরুম থেকে লাগিয়েছিলে? হ্যাঁ, শোরুম থেকেই লাগিয়েছি। আর ওই শোরুমের বাইরে যাওয়ার অত সময়ও ছিল না, আর ইচ্ছা ছিল যে প্রথমবার গাড়ি কিনছি, যে যা কিনবো একদম শোরুম থেকেই নেবো, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার আমার ইচ্ছে ছিল না খুব একটা। সিট কভারটা নেওয়া বেসিক্যালি আমার ছোট মেয়ের জন্য, কেননা এটা সেটা ফেলে দিয়ে নোংরা করে দিলে সিট কভার থেকে
ইজিলি পরিষ্কার করা যাবে। আরেকটা অ্যাক্সেসরিজ যেটা আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে এই সানশেড নিয়েছিলাম, যেগুলো আপনি সাইডে দেখবেন যে বিভিন্ন জায়গায় লাগানো আছে। আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে যেটা আপনি আগের দিন একটা সনেট দেখিয়েছিলেন, ওই সনেটে যেরকম এই সাইড থেকে তুলে লাগানো যায়, আমার এক্সপেকটেশন ছিল যে এটাও সেরকম হবে, কারণ আজকালকার সমস্ত গাড়িতে সেরকমই হয়। এরকম যে জাস্ট এক একটা করে 2-3টা করে ক্লিপ লাগিয়ে একটা শেড দিয়ে দেবে, সেটা আমি এক্সপেক্ট করিনি। মানে মেকশিফট ব্যাপারটা পছন্দ হয়নি। হ্যাঁ, ওটা অনেক বেশি কনভিনিয়েন্ট। এটা আমার ডিকিতে শেডগুলো রাখা থাকে, যখন মনে হয় আমাকে গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে ডিকি থেকে ওগুলো নিয়ে এসে লাগিয়ে তারপরে আমাকে আবার যেতে হবে। এই একটা ব্যাপার এসে এটাই যা একটা সমস্যা। আর বাকি সব এমনি গাড়ি নিয়ে আর কোনো সমস্যা নেই, বাকি সবই ঠিকঠাক। গাড়ির অ্যাক্সেলারেশন তো ঠিক আছে। হ্যাঁ, আপনি মানে হার্ড অ্যাক্সেলারেশন করে দেখতে পারেন, তাহলে আপনি টার্বোর মজাটাও নিতে পারবেন। মানে আমি একদিনই করার সুযোগ পেয়েছিলাম, থার্ড গিয়ারে মোটামুটি 100 উঠে যায়। থার্ড গিয়ারে 100 উঠে যায়। এটা নিয়ে হাই রোডে গেছো? আমার বাড়ি যেরকম সোদপুরে, মানে নিজস্ব বাড়ি, আমি থাকি রুবিতে কিন্তু আমার বাড়ি সোদপুরে। তো আমি মোটামুটি মাসে একবার করে যখন সোদপুরে যাই, আমি ওই কল্যাণী হাই রোডে প্রায় 10 কিলোমিটার একটা স্ট্রেচ থাকেই, 10-15 কিলোমিটারে। তো ওইখানে ভালোই চালানোর সুযোগ, মোটামুটি একটা হালকা হাই রোডে চালানোর সুযোগ থাকে। আর আমি একবার উলুবেড়িয়া গেছিলাম, ওইখানে হাই রোডে চালানোর সুযোগ পেয়েছি। আর এই মাসের শেষের দিকে আরেকবার ওই জয়পুর ফরেস্টের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তখন হাই রোডে চালাবো। হাই রোডে মোটামুটি 20-র ওপরেই মাইলেজ থাকে সাধারণত। আর শহরে মোটামুটি আপনিও দেখতে পাচ্ছেন এখন ওই মোটামুটি 13.5-14 মতো দেখাচ্ছে, 13.5-14 এরকম থাকে। ওই যেদিনকে জ্যাম বেশি থাকে সেদিনকে 13 থেকে 13.5, জ্যাম কম থাকলে পরে 13.5 থেকে 14। অনেকটা আরপিএম এর উপর ডিপেন্ড করে, মানে 2000 আরপিএম এর উপরে চলে গেলে যেহেতু টার্বোটা কিক ইন করে তখন মাইলেজটা অনেকটা কমে যায়। 2000 এর নিচে থাকলে একদম স্মুথ, মানে মাইলেজ অনেকটাই বেড়ে যায়। এই যে হর্নটা আছে, হ্যাঁ, হর্নটা মানে এই সাইডে বাজানোর ব্যাপার নেই। আমার যে আগের ভিডিওটা ছিল টাটা কার্ভ নিয়ে, ওতে একটা জিনিস আমার অসুবিধা হচ্ছিল, আমি ভেবেছিলাম যে ওখানে হর্নটা বুঝি শুধু মাঝখানেই আছে, সাইডে ছিল না। কিন্তু ও আমাকে দেখালো ধৃতিমান যে হর্ন সাইডেও আছে, প্রেস করা যাবে, কিন্তু এটা শুধু মাঝখানটায় আছে। হ্যাঁ, একদম। এটা বোধহয় মানে নতুন মারুতির ডিজাইন, কেননা অবভিয়াসলি এটা মারুতি, স্টিয়ারিংটাও মারুতিরই, জাস্ট টয়োটার লোগো বসানো। তো এই জিনিসটা আমারও মানে প্রথম অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়েছে, কারণ আঙুল অনেকটা বাড়াতে হচ্ছে। হ্যাঁ, একমাত্র বুড়ো আঙুল দিয়েই আপনি পাবেন। হ্যাঁ, এবং মানে আপনাকে হর্ন বাজানোর জন্য রীতিমতো কসরত করতে হবে, জাস্ট হট করে বেজে যাবে না। এটা একটা অসুবিধা। আর এমনি গাড়ির পিকআপ ভালো, গাড়ির ব্রেকও খুব ভালো। আমি 2বার মোটামুটি যে নিয়ার অ্যাক্সিডেন্টের থেকে জাস্ট ব্রেকের জন্য বেঁচেছি, এত সুন্দর ব্রেকটা কিক ইন করেছে। এই মানে অ্যাক্সিডেন্টটা কি হাই রোডে? না, হাই রোডে না, একটা হচ্ছে আপনার টেকনোপলিসের ওই মোড়ের ওখানে। এই যে কিক ইন করলো, একটা বাইক হট করে কাট মেরে চলে আসে সামনের দিকে। তো মোটামুটি আমি 70-এ ফাঁকা রাস্তা ছিল পয়লা বৈশাখের দিনে, 70-এর স্পিডে চালাচ্ছিলাম, মোটামুটি 50 মিটারের মধ্যে গাড়ি পুরো জিরোতে চলে আসে। বাবা! তো আর এটা আরেকটা যেটা সুবিধা আছে, মানে আপনি অ্যাক্সেলারেটর, যেহেতু এটা মাইল্ড হাইব্রিডও, তো এই জন্য আপনি অ্যাক্সেলারেটর ছেড়ে দিলেই ও নিচে থেকে ব্রেক করতে থাকে। এই যে দেখবেন ওই রিজেনারেটিভের একটা ব্যাটারি রিজেনারেশনের একটা সাইন চলে আসছে, আইকন। তো এটা হচ্ছে ওই অটোমেটিক ব্রেক করতে থাকে, আর ওই ব্রেক থেকে ব্যাটারিটাকেও রিজেনারেট করতে থাকে। এই জন্য আপনি মানে ডাউন হিলেও আপনি যদি অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, গাড়ি দেখবেন আস্তে আস্তে স্পিড কমতে থাকে, কেন ব্রেক ইউজ করতে থাকে। তো এটা একটা সুবিধা, অ্যাডেড সুবিধা। আর ব্যাটারিটা তো মেইনলি কাজ করে যখন আইডল কন্ডিশনে থাকে না, মানে কোনো সিগন্যালে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন যেরকম ওই এসি চালানোর জন্য ইঞ্জিন যেরকম অটো স্টপ আছে, অটো স্টার্ট স্টপ ফিচার আছে। তো এই জন্য যে কোনো সিগন্যালে আমি যখনই নিউট্রালে দিয়ে দিই, গাড়ি নিজে থেকে বন্ধ হয়ে যায়, যেটা আপনি এখন এই সিগন্যালে বুঝতে পারবেন। আর হচ্ছে এবং ওই তখন স্টার্ট করার সময় নিজে থেকে যে মোটর থেকে ইঞ্জিনটা স্টার্ট করিয়ে দেয়। তাছাড়া হচ্ছে আপনি যদি ওই ধরুন সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে হঠাৎ করে হাই অ্যাক্সিলারেট করার চেষ্টা করেন, তাহলে ও হচ্ছে মোটর থেকে ইঞ্জিনকে পাওয়ার দেয় যতক্ষণ না টার্বো কিক ইন করছে। ওই ল্যাগ ফিল হবে না আপনার, তার জন্য যেটা ওই টার্বো ইঞ্জিনের ল্যাগটা থাকে, এটা ওই মাইল্ড হাইব্রিড হওয়ার জন্য সেই ল্যাগটা আপনি পাবেন না। আপনি ফাঁকা জায়গা যদি কোথাও পান, তাহলে আপনি একবার অ্যাক্সিলারেট করার চেষ্টা করতে পারেন, মানে আপনি ওই টার্বো ল্যাগটা পাবেন না। আর এতে যে সমস্ত ফিচার্স গুলো গাড়িটা কেনার সময় দেখেছিলে, তার মধ্যে এরকম কোনো ফিচার্স আছে যেগুলো দরকারই পড়ছে না, মনে হয়েছিল যে কাজে লাগতে পারে?
কাজে লাগছে না? না, যেবারে আপনি ওই যেরকম ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল, এগুলো মানে অ্যাডেড হিডেন ফিচার, মানে এগুলো কাজ করলেও আমরা বুঝতে পারবো না যে কখন কিভাবে কাজ করছে। ম্যাপটা কাজে লাগে? ম্যাপটা খুব একটা কাজে লাগে না, দূরে কোথাও গেলে, অচেনা জায়গায় কোথাও গেলে, যেরকম আমি ওই উলুবেড়িয়াতে যখন গেছিলাম, ওটা অচেনা জায়গা ছিল, ওখানে ম্যাপটা কাজে লেগেছে। আর এটা ম্যাপটা তো মানে এখন ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড, মানে এটা আলাদা করে নেওয়া না নেওয়ার কিছু নেই। হ্যাঁ, যেটা একটা ফিচার যেটা আমার কাজে লাগে না সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। আমার প্রচন্ড ফোন গরম হয়ে যায়, আর আস্তে আস্তেও চার্জ হয়, একটুখানি মোটামুটি আধ ঘন্টা চার্জ হওয়ার পর আর চার্জও হয় না, এতটাই ফোন গরম হয়ে যায়। আচ্ছা, তো ওই ফিচারটা দরকার পড়ে না। আপনি দেখবেন আমার ওয়্যারলেস হওয়া সত্ত্বেও আমার ওই একটা তার সবসময় গাড়িতে লাগানোই থাকে, ওটা আমি লাগিয়ে নিই। মানে এটা সমস্ত ওয়্যারলেস চার্জারে কি এই প্রবলেমটা দেখা যায় যে মানে হ্যাঁ, এটা আমি প্র্যাকটিক্যালি তাই শুনেছি। আমার যে বাকি যে বন্ধুদের গাড়ি আছে যাদের ওয়্যারলেস চার্জার আছে, তারাও সেম কথা বলে, সেটা সে অ্যান্ড্রয়েড ফোনই হোক কি আইফোনই হোক, ও আধ ঘন্টা 45 মিনিট পরেই এতটা গরম হয়ে যায় যে ফোন আর চার্জ নেয় না। কারোরই খুব একটা কাজে লাগে না এই গাড়ির ওয়্যারলেস চার্জার। আচ্ছা, আর গাড়ির টার্বো তো খুব একটা চেক করতে পাচ্ছি না। হ্যাঁ, যখন ব্রিজে উঠলাম তখন একটু টার্বোটা চেক হয়েছে, 2000 আরপিএম এর ওপরে একটু উঠেছিল, এবং তখন 2 নম্বর গিয়ারে অনেকটাই স্পিড গেইন করে ওপর থেকে উঠেছিলাম। কলকাতার ট্রাফিক একটু নর্মাল, তবে হ্যাঁ ঠিক আছে। ক্লাচও খুব নরম, ব্রেকটাও ভালো, আর এখানে হ্যান্ড রেস্টও আছে। হ্যাঁ, এটা খুব কাজে দিয়েছে, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম এক হাতেই গাড়ি চালাই, আর একটা হাত আমার গিয়ারের উপরেই থাকে সবসময়, মানে দরকার পড়ে না। ইন জেনারেল আমাদের এখানে গাড়ির অত স্পিড ওঠেও না যে 2 হাত দিয়ে অতটা ততস্থ হয়ে গাড়ি চালাতে হবে। তো আমার এই হ্যান্ড রেস্ট আমার এটা সত্যি খুব কাজে দিয়েছে, যে একটা হাত আমার রেস্টেই থাকে সারাক্ষণ বলতে গেলে। আর এতে তো আপনার অ্যালয় হুইলও আছে। হ্যাঁ, এটা 16 ইঞ্চি অ্যালয় হুইলও আছে। তাহলে গাড়ির পজিটিভ নেগেটিভ যদি আপনি কনক্লুড করতে চান কি বলবেন? আগে নেগেটিভটা বলি। নেগেটিভ দিয়ে আগে শুরু করি, কারণ নেগেটিভ খুব বেশি নেই। একটা হচ্ছে একটু লুক আলাদা করতে পারতো টয়োটা, একটু নিজের ইউনিকনেস আনার জন্য। তো খরচা বেড়ে যাবে তো। যারা টয়োটা গাড়ি ইন জেনারেল কেনে তারা আশা করি একটু বেশি খরচা করতে দ্বিধাবোধ করবে না ফ্রম মারুতি। এটাই একটা বলার ছিল, কেন পুরোই মারুতির মতো, পুরোই সেম, আলাদা কিচ্ছু নেই, একটু ইউনিকনেস থাকলে হয়তো ভালো লাগতো। আর একটা হচ্ছে এই অ্যাক্সেসরিজ গুলো যেগুলো আগেই বললাম, যে বেশ কিছু অ্যাক্সেসরিজ যেগুলো লাগানোর পর আমার পছন্দ হয়নি, মানে সেগুলো তো এক্সটার্নাল ফিট এন্ড ফিনিশ। হ্যাঁ, এক্সটার্নাল ফিট এন্ড ফিনিশই বলতে পারেন। আর সেরকম গাড়ি চালিয়ে এখনো অবধি সেরকম কিছু মনে হয়নি যে অসুবিধা হচ্ছে বা কিছু খারাপ লাগছে। মানে আপনার মনে হচ্ছে যে গাড়িটা একটু লুকসটা আলাদা হতে পারতো, যাতে ফ্রন্টের থেকে একটু ডিস্টিংগুইশ করা যায়। যদিও ফ্রন্ট ফেসিয়াটা একটু আলাদা করেছে, কিন্তু সেটাও নট মানে এরকম তো অনেক গাড়ি আছে, যেরকম ভেনু সনেট, হঠাৎ করে দেখলে কেউ বলতে পারবে না যে দুটো সেম গাড়ি। আলাদা। হ্যাঁ, দুটো একদম আলাদা মনে হয়। সেম গোজ ফর স্লাভিয়া আর ভার্চাস। হ্যাঁ, আবার আপনি সেলটস দেখুন আর ক্রেটা দেখুন। হ্যাঁ, সেলটস আলাদা করে, কিন্তু তো পুরো আলাদা। হ্যাঁ, পুরো আলাদা করে কিন্তু ওদের ডিস্টিংগুইশ করা যায়। হ্যাঁ, সেম ব্যাপারটা এরাও করতে পারতো, করলে আরো ভালো লাগতো। এটা এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে যে শোরুমে যেখানে আপনি কাজ করিয়েছেন সেখানে যেন একটুখানি ভালো ফিট এন্ড ফিনিশ করতে পারলে ভালো। এক্স্যাক্টলি, এই দুটো নেগেটিভ হতে পারে। এই দুটোই নেগেটিভ। আর হর্নটাও আপনার নেগেটিভ কি মনে হয়েছে একটু হলেও? হর্নটা ওটা অ্যাডজাস্টমেন্ট আমি বলবো, মানে ওই প্রথম 1 মাস আমার অসুবিধা মনে হয়েছে। ঠিক আছে, মানে এটা নেগেটিভ নয়। হ্যাঁ, আপনি অভ্যেস হলে ঠিকঠাক ম্যানেজ হয়ে যাবে, পরে অভ্যেস হয়েই যাবে, যেহেতু আপনি এটাই চালাচ্ছেন, আস্তে আস্তে সবকিছুই অভ্যেস হয়ে যাওয়ার মতো। যেরকম আর টেস্ট ড্রাইভ নেওয়ার সময় যেরকম আমি অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িতে টেস্ট ড্রাইভ নিয়েছিলাম, তো তখন যেরকম মনে হয়েছিল যে বাপাটা খালি প্রেস হয়ে যাচ্ছে, যে সেটা অ্যাডজাস্ট হতেও যেরকম সময় লাগে খানিকটা, অনেকটা ওরকম অ্যাডজাস্টমেন্টের মতনই হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। ঠিক আছে, এটা হলো নেগেটিভ। এবার পজিটিভ হচ্ছে ইঞ্জিন রেসপন্স খুব ভালো, ব্রেকিংও খুব ভালো, লুকস এমনি ওভারঅল লুকস ডিজাইন পার্সপেক্টিভ থেকে খুব ভালো। মানে রাস্তাতে এখন যেরকম সবই বক্সি এসইউভি হয়ে গেছে, তাতে এটা একটু আলাদা করে দেখা যায়, নজর কাড়ে, এই ব্যাপারটা আছে। ইঞ্জিন রেসপন্সটাই আমার মেইন এসেছিল, ইঞ্জিন রেসপন্স আর গাড়ির ডিজাইন, তো এই দুটোই আমার খুব ভালো লেগেছে। তো আর সেরকম আলাদা করে আমার কিছু বলার নেই, ব্যাস এই। আর হেডলাইটও অন্ধকারের জন্য বেশ ভালো, রাত্রের জন্য সাফিসিয়েন্ট। হ্যাঁ, এটা কি এখানে আপনার এলইডি? হ্যাঁ, এলইডি। আচ্ছা, এলইডি রিফ্লেক্টর, এলইডি প্রজেক্টর, রিফ্লেক্টর হেডলাইট। রিফ্লেক্টর যে লাইটটা আছে ওটাই কি আপার ডিপার দুটোতেই আপনার এলইডি আছে, না আপারটা প্রজেক্টর? দুটোই এলইডি। ওকে, টোটাল 3টে এলইডি লাইট লাগানো আছে ওখানে। নরমালি 2টো জ্বলে, আর
হাই বিম করলে আরেকটা এক্সট্রা লাইট চলে, এবং সেটা সাফিসিয়েন্ট আপনার মনে হয়? sufficient। তো আজকের ভিডিওতে টয়োটা আরবান ক্রুজার টেজার নিয়ে আলোচনা করলাম এবং আমার সাথে অনির্বাণ চলে এসেছিল ভিডিওতে। সে তার নিজের গাড়িটা নিয়ে এসেছিল এবং সেই গাড়িটা ডিসপ্লে করলো আমার ভিডিওতে, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। গাড়ির যে প্লাস আছে কি মাইনাস আছে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করলো, এবং শুধু তাই নয়, গাড়িটা কেনার সময় কি কি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে সেটাও আলোচনা করলো ডিটেলে, আমাকে চালাতেও দিল যাতে আমিও একটা অনেস্ট ফিডব্যাক দেওয়ার চেষ্টা করতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আরো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো কখনো। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরুন, যারা বাইক চালান তারা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।